ব্যাংক আছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। সামনে একটি ওষুধের দোকান, কিন্তু এই দোকানটিই হলো যোগাযোগের মাধ্যম। পরে ব্লাড ব্যাংক, নিচে ফার্মেসি। আমরা ঢুকে পড়লাম দ্রুততার সঙ্গে, কারণ আমরা খবর পেয়েছি ব্লাড ব্যাংকের মালিক এবং একজন রক্তদাতা হাতে নাতে ধরা পড়েছেন। সরাসরি আমরা চলে যাই ব্লাড ব্যাংকের ফ্রিজের কাছে। আর ফ্রিজে সংরক্ষণ করা আছে রক্ত। এই রক্ত কোনো নিয়ম মেনে সংগ্রহ করা হয়নি, এটা বিক্রি করার জন্য রেডি করেছিল, বাইরে যাচ্ছিল। এমনকি এখানে রক্ত সংগ্রহের জন্য নেই কোনো প্রশিক্ষিত নার্স, টেকনোলজিস্ট অথবা ডাক্তার। এটা একটা অবৈধ জায়গা, এখানে কোনো সরকারি লাইসেন্স নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন ডাক্তার নাই বা ডাক্তারি নিয়মকানুন কোনো কিছু ফলো করা হচ্ছে না, কোনো রক্ত পরীক্ষা করার ব্যবস্থা নাই। আমরা দেখতে পাই রক্তের প্লাজমা আলাদা করা আছে। এটি হচ্ছে একটি অবৈধ ব্লাড ব্যাংক এবং এই ব্লাড ব্যাংকের এই ফ্রিজে থরে থরে সাজানো রয়েছে ব্লাড। আর যে সাদা জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি হাতে নিয়েছি, এটাকে বলা হয় প্লাজমা। আবার লাল রক্তও রয়েছে সেখানে, কিন্তু প্লাজমা আলাদা করার কোনো ব্যবস্থা নেই এখানে। রক্ত থিতিয়ে প্লাজমা আলাদা করা হয়। লোহিত কণিকাটা সরিয়ে ফেললে এখানে প্লাজমা পৃথক করা যায়। রক্তের একটা অংশ হচ্ছে প্লাজমা, মেশিন দিয়ে পৃথক করতে হয়। তো এটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছে। আর লালটা তো ব্লাড, এটা আমরা যে এখন মাদক শিবিরের কাছ থেকে রক্ত নেওয়ার সময় হাতে নাতে ধরেছি। আর এইসব রক্ত সংগ্রহ করা হয়েছে পেশাদার মাদকাসক্ত রক্তদাতাদের কাছ থেকে। 4 মাসে একবার রক্ত দেওয়ার নিয়ম থাকলেও তারা তা মানে না, 1 মাসেই 4 বার দেয়। আবার তাদের রক্ত নেওয়ার আগে 5 ধরনের রোগ এবং ভাইরাস পরীক্ষার কোনো ব্যবস্থা নেই এখানে। এই রুমের ভিতরে একটা বল দিয়ে আমার থেকে রক্ত নিচ্ছে। নেওয়ার পরে সবুজ ভাই আমাকে বলছে, তুমি একটু মাঠের ওই গেটের কাছে যা খাড়াও, আমি 2 মিনিটের ভিতরে এসে তোমাকে টাকা দিচ্ছি। এখন আমি টাকা পাই নাই, 320 টাকা। হেরোইন সেবী মানিক শুধু এখানেই নয়, ঢাকার আরো অনেক ব্লাড ব্যাংকে রক্ত দেয়। টাকা না থাকলে নেশার টাকা জোগাড় করতেই সে রক্ত দেয় বলে জানায়। আমার শরীর যেরকম সাদা, ওদের শরীর এরকম সাদা। জি জি, আমরা যোগাযোগ যেমন ধরেন এক জায়গায় ঘুমাইতে গেলেও 7-8 জন বা 10 জন এক জায়গায় থাকে, খাইতে গেলেও 5-6 জন এক জায়গায় থাকে। ব্লাড ব্যাংকের মালিক মোহাম্মদ ইব্রাহিম সবুজ স্বীকার করেন, ব্লাড ব্যাংক চালানোর মতো কোনো পেশাগত দক্ষতা তার নেই, তবুও সে এই ব্যবসা ফেলেছে। তবে তার দাবি লাইসেন্স না থাকলেও তার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লোকজনের যোগাযোগ আছে। তারাই তাকে ব্লাড ব্যাংক চালাতে সহযোগিতা করছে। রিজেন্টে অ্যাপ্লিকেশন করার পর ওনারা ইন্সপেকশন করছে। ওনারা আসার পরে আমরা ওনাদের কাছে আবেদন করছিলাম যে আমাদের এখানে তো অনেক বড় জায়গায় ভাড়া আরো বেশি দিতে হয়। ওনারা বলছে ঠিক আছে, আপনারা একটু টুকটাক কাজ করেন, তবে লাইসেন্স পাওয়া পর্যন্ত অতভাবে যায় না। এই ব্লাড ব্যাংকের রক্ত নাকি আবার ঢাকার নামি দামি হাসপাতালে সরবরাহ করে সবুজ। তার আছে নিয়মিত ক্লায়েন্ট। ব্লাড আপনারা কত করে কেনেন এবং পাইকারি কত করে বিক্রি করেন? আমরা 400-500 টাকা কিনে 800 টাকা বিক্রি করি। তো কারা আপনাদের বাইরে? বিভিন্ন হসপিটাল থেকে। 2টা হসপিটালের নাম বলেন। সবগুলো হসপিটাল। এই ব্লাড ব্যাংকের রক্ত কোনোভাবেই আরেকজনের দেহে পরিসঞ্চালন করা খুবই ঝুঁকিপূর্ণ বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক। হার্টের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, জীবাণু থাকলে সেই জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে। আর সবুজের মতো আরো অনেক গ্রুপ ঢাকায় অবৈধ রক্ত ব্যবসার সঙ্গে জড়িত বলে জানালেন র্যাব কর্মকর্তা। এই ধরনের কাজ আমাদের দেশে বেশ ভালো পরিমাণে হচ্ছে, এমনকি আমরাও চেষ্টা করছি যে আমাদের অন্যান্য অপারেশনের পাশাপাশি এই ধরনের অপারেশন করতে। আর সবুজের এই ব্যবসার নেটওয়ার্ক অনেক বিস্তৃত। সে তার নেটওয়ার্কের মাধ্যমে মাদক সেবীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে আর তা বিক্রি করে নানা কৌশলে। এমনকি তার ভ্রাম্যমান বিক্রয় কর্মীও আছে। এরা যখন খোঁজ খবর পায় কোথাও ব্লাড ব্যাংক হয়েছে, তখন নিজে থেকে আসে। চীনে আমাদের লোকজন বিভিন্ন সময় যায় ওনাদের কাছে। আর এই সবুজ একাই অনেক কাজের কাজই, রক্ত নেয়া, ক্রস ম্যাচিং সবই সে করে। আর 1 ব্যাগ রক্তকে স্যালাইন ওয়াটার মিশিয়ে 2 বা 3 ব্যাগ করার কৌশলও তার জানা। তাই অবৈধ রক্ত ব্যবসা জগতে সে স্যালাইন সবুজ নামে পরিচিত। দর্শক, এই প্রথম নয়, এর আগে সবুজ লাইসেন্স নিয়েই রক্তের অবৈধ কারবার করতে গিয়ে ধরা পড়েছিল। তার জেল হয়েছিল 2 বছর, কিন্তু 6 মাসের বেশি তাকে কারাগারে থাকতে হয়নি। বের হয়ে আবার শুরু করে একই কাজ। ভ্রাম্যমাণ আদালত স্যালাইন সবুজকে অবৈধ ব্লাড ব্যাংক পরিচালনার জন্য 2 বছরের কারাদণ্ড দেয় আর বন্ধ করে দেয় ব্যাংকটি। কিন্তু এই প্রথম নয়, মাত্র 6 মাস আগে স্যালাইন সবুজকে একই ভ্রাম্যমাণ আদালত আটক করে 2 বছরের কারাদণ্ড দিয়েছিল। আর তখন সে হাতে নাতে ধরা পড়ে রক্তের সঙ্গে স্যালাইন ওয়াটার মেশানোর সময়। সবুজ 1 ব্যাগ রক্তে স্যালাইন ওয়াটার মিশিয়ে 2-3 ব্যাগ বানিয়ে ফেলতো। 6 মাস আগেও তাকে আমরা এর আগে ধানমন্ডি এলাকা থেকে ধরেছিলাম। 1 ব্যাগ রক্ত ভেঙে 2 ব্যাগ রক্ত বানাচ্ছিল, স্যালাইন মিক্স করে সে 2 ব্যাগ রক্ত বানাচ্ছিল। ধানমন্ডির সিটি জেনারেল হাসপাতালের ভেতরে এই কক্ষে সে তখন চালাতো তার ব্লাড ব্যাংক। নাম ছিল ঢাকা সিটি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার। ব্লাড ব্যাংকটি এখনো সিলগালা করা, তবে বোঝা যায় এই হাসপাতালের রোগীরা এখানকার রক্তই নিত। আর জানা গেল এই ব্লাড ব্যাংকটিও আবার চালু করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। সিলগালা করা আছে। এটা ওই সবুজ চালাইতো। না, হাসপাতাল চালাইতো। এখন সিলগালা অবস্থায় আছে।
পরে রাইসে খুলে দেওয়ার জন্য। স্যালাইন সবুজ এখানেও একাই সবকিছু করত। সে একাই মেডিকেল টেকনোলজিস্ট, ডাক্তার, নার্স সবকিছু। ঢাকা সিটি ব্লাড ব্যাংক ছিল, ঢাকা সিটি ব্লাড ব্যাংক। ওটা কিভাবে কাজ করতে? ওটা ওখানে আমাদের টেকনিশিয়ান ছিল, সব ছিল। সব ছিল। তো আপনিও তো পারেন ব্লাড নিতে। জি পারে। আর লালমাটিয়ায় সবুজ অবৈধ ব্লাড ব্যাংক খোলার পর সিটি হাসপাতালে এখান থেকেই রক্ত সরবরাহ করত। কোন হসপিটালে বিক্রি করেন ব্লাড? বাংলাদেশ মেডিকেলের সিটি হসপিটালে। কিন্তু 2 বছরের জেল হলেও সবুজ কিভাবে 6 মাসের মধ্যে বেরিয়ে এলো তা আমাদের বিস্মিত করে। সবুজ জানালো এই জন্য তাকে বেশ টাকা পয়সা খরচ করতে হয়েছে। আপনি তো, আপনার কারাদণ্ড হয়েছিল কত বছরের আগে? 2 বছর। কিভাবে ছাড়া পেলেন একটু বলবেন? আপনি তো 2 বছর এখনো কমপ্লিট হয়নি। যাবেন কিভাবে যাবেন? কি মানে কত খরচ হলো? উকিলের মাধ্যমে নিচ্ছে, আমার গার্ডিয়ান লোকজন নিচ্ছে। কত খরচ? নিচ্ছে অনেক টাকা। কত? প্রায় 2 লাখ টাকা। সবুজের টাকা পয়সা অনেক, তা না হলে সে বেরিয়ে এসে আবার কিভাবে লালমাটিয়ার মতো জায়গায় এই বাড়ির 4টি রুম ভাড়া নিয়ে আরেকটি ব্লাড ব্যাংক খুললো। আর তার নাম দিয়েছে ধানমন্ডি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার। একই সঙ্গে অ্যাডভান্স ডেন্টাল কেয়ার, ডক্টর চেম্বার্স এবং নিউ ধানমন্ডি ফার্মেসিও খুলে বসেছে। এই ফার্মেসিটির মালিক সবুজ, আর এই ফার্মেসিকে কেন্দ্র করেই সে তার অবৈধ ব্যবসা পরিচালনা করে। গ্রাহকদের রক্ত সরবরাহ করা হয় এখান থেকেই। এটা সবুজ সাহেবের ফার্মেসি। আর দ্বিতীয় দফায় 2 বছরের জেল হওয়ার পর সবুজকে কি থামানো যাবে? সিটি জেনারেল হাসপাতালের এই কক্ষটি ভাড়া নিয়ে স্যালাইন সবুজ এর আগে ব্লাড ব্যাংক চালু করেছিল। সেটি মোবাইল কোড বন্ধ করে দেয়। এরপর ধানমন্ডিতে সে আরো একটি অবৈধ ব্লাড ব্যাংক চালু করে, সেটিও বন্ধ করা হয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত আবারও সবুজ বেরিয়ে এসে আরেকটি ব্লাড ব্যাংক চালু করবে কিনা। দর্শক, সরকারি হাসপাতালের রক্ত পাচার হয়ে যায় এসব ব্লাড ব্যাংকে, আর তা পাচার হয় অর্থের বিনিময়ে। সে কাহিনী আমরা জানবো, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন 21-এর চোখে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম 21-এর চোখ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। দর্শক, মহাখালীর আমতলায় আছে 2টি ব্লাড ব্যাংক। চলুন সেখানকার পরিস্থিতি দেখে আসি। একজন রক্তদাতার কমপক্ষে বয়স হতে হবে 18 বছর, আর রক্ত নেওয়ার আগে তার 5 ধরনের পরীক্ষা করতে হবে। আর তা হলো HIV, HB1, HBV, HC, সিফিলিস এবং ম্যালেরিয়া। এছাড়া একজন রক্তদাতার জীবন আচরণ খুবই গুরুত্বপূর্ণ। যারা ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স, যারা সমকামী বলে সমাজে স্বীকৃত, অথবা যার আচার আচরণ আপনার কাছে মনে হচ্ছে যে সে কোনো ধরনের অনৈতিক কাজে যুক্ত, এই গ্রুপের কাছ থেকে আপনি যদি রক্ত নেন, কি হবে? আপনি ইনিশিয়ালি ও আজকে ইনফেক্টেড হয়েছে, আপনি এখন তার রক্তটা নিচ্ছেন, এখন টেস্ট করতে পাবেন না, তার রক্তটা আপনি নিরাপদ মনে করতেছেন, আরেকটা লোককে দিয়ে দিবেন, লোকের মাঝখানে রোগটা ছড়া যাবে। আর ব্লাড ব্যাংকে থাকতে হবে ডাক্তার, রেজিস্টার্ড নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট। আর রক্ত সংরক্ষণের জন্য 2টি আধুনিক ফ্রিজ, যা মোটেই ঘরে ব্যবহার করার ফ্রিজ নয়, এবং একটি আধুনিক সেপারেটর মেশিন থাকতে হবে। এটা হচ্ছে রেফ্রিজারেটর সেন্ট্রিফিউগাল মেশিন, টেম্পারেচার মেনটেন করে এটার ভিতরে ঘুরে ব্লাডটাকে সেপারেট করে 24 ঘন্টা কিন্তু টেম্পারেচার আমাকে জানাবে। গতকাল রাত্রে কিন্তু এই 2 ঘন্টার মধ্যে এই টেম্পারেচারটা এত বেড়ে গেছে। লগারটা কিন্তু এটা মানে সে একটা ডাটা রাখছে। নিউ এয়ারপোর্ট রোডের দি ঢাকা ক্লিনিক অ্যান্ড ব্লাড ব্যাংকের অবস্থা তাহলে কি? এই ব্লাড ব্যাংকে ঢুকে আমরা সরাসরি তাদের ল্যাবরেটরিতে ঢুকে পড়লাম। একটি সাধারণ ফ্রিজে থরে থরে রক্ত সাজানো রয়েছে। এই ফ্রিজের তাপমাত্রা মাপার কোনো মিটার নেই, নেই কোনো আলাদা ডিপ ফ্রিজ, নেই কোনো সেপারেটর মেশিন। আর যেখানে রক্ত সংগ্রহ করা হয় সেখানেই সংরক্ষণের ব্যবস্থা। আমি করবো, আমি টেকনোলজি আমি ব্লাড টেস্ট করে আমি কতদিন থাকে? ভালো, 35 দিন থাকে। 35 দিন ব্লাড থাকে। এখানে রক্তদাতার শারীরিক অবস্থা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, নেই কোনো ডাক্তার বা রেজিস্টার্ড নার্স। একজন ব্যক্তি সব করেন। ব্লাডের যে আপনারা গ্রুপিং করেন, ম্যাচিং করেন, এটা কে করে? আমি করেছি। টেস্ট যাতে স্যার আমার কাছে, আর ডাক্তারের কাছে। তারা কোথা থেকে রক্ত সংগ্রহ করেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তাদের দাবি তারা মাদকাসক্তদের রক্ত নেন না। ধানের খাতাটা কোথায়? ধানের খাতা রাখছেন কোন জায়গায়? ওই কেসে 60,000 টাকা ডোনার দানের খাতা ছিল না? ফ্রিতে দেয়, ওই স্বেচ্ছাদান করে। এমনিতে আপনার পয়সা দিয়ে নেন না, আমরা স্যার প্রফেশনাল আমরা কালেকশন করি না। আমাদের প্রোগ্রামের কালেকশন প্রোগ্রাম এটা মনে করেন আমরা গুলশানে করছি, উত্তর করছি, গাজীপুর করছি, কুঙ্গিতে করছি। কিন্তু মাদকাসক্ত মানিক আমাদের জানিয়েছে সে নিয়মিত এই ব্যাংকে রক্ত দেয়। এটা স্যার আমি বলতে পারবো না স্যার। মহাখালী আর এই জায়গায়, এই মহাখালীটা এটা মানে মালিকের নাম জানি না, কিন্তু যে নেয় তার নাম হলো বাবুল, বরিশাল বাড়ি। প্রতিষ্ঠানের নাম যে দি ঢাকা ব্লাড ব্যাংকে। স্বেচ্ছায় অনেক সুস্থ ব্যক্তি এখানে রক্ত দান করেন বলে ব্লাড ব্যাংকের কর্মচারী দাবি করলেও তারা তার কোনো প্রমাণ দিতে পারলেন না, দেখাতে পারলেন না কোনো কাগজপত্র। একজনের ফোন নম্বর দিলেন, কিন্তু তিনি জানালেন তিনি তার আত্মীয়কে রক্ত দিয়েছেন, তিনি কোনো ডোনার নন। ডোনারদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার দেন। খাবার এন্ট্রি করে আমাকে দেন। ঢাকা ব্লাড ব্যাংকে যে 5 মাসে আপনি রক্ত দিচ্ছেন, এটা বিক্রি করছেন না এমনি দিয়ে গেছেন? ও মামারে দিচ্ছেন, এটা এমনিতে ডোনার না আপনি? না,
মামারে দিচ্ছে। কিন্তু এই ব্লাড গুলা কারা দিচ্ছে আপনাদের ফ্রি? তাদের ঠিকানা দেন। এরকম অনেক আছে। না, এটা তো হলো না, এটা তো মিললো না। সে তো তার মামা দিচ্ছে, এই ব্লাড তার ব্লাড না। আমাদের সামনেই একজন ক্রেতা এলেন এবং তার কাছে রক্ত বিক্রি করা হলো। আর রক্তের ক্রস ম্যাচ সহ সবকিছু করলেন একজন কথিত টেকনোলজিস্ট। আমি এ পজিটিভ রক্ত কিনলাম কারণ আমার পেশেন্ট খুব অসুস্থ, মানে ইমার্জেন্সি অপারেশনের থিয়েটারে, এই কারণে এখন আমার জরুরি ভিত্তিতে কিনতে হলো। কিন্তু তাকে যে কাগজ দেয়া হলো তাতে একজন ডাক্তারের স্বাক্ষর আছে, কিন্তু আদৌ সেই ডাক্তার তখন ব্লাড ব্যাংকে ছিলেন না। ডাক্তার ম্যাডামের সাইন দেখলাম কাগজে, তো উনি তো কিছুই বললেন। হ্যাঁ, ম্যাডামের শুধু রিপোর্টে একটু শুধু রিপোর্ট দেখবে। এরপর একই সড়কে একটু সামনে এগোলে আমরা পাই রোগী কল্যাণ ব্লাড ব্যাংক অ্যান্ড ডে কেয়ার সেন্টার। তাদের দাবি তারাও কোনো মাদকাসক্তের কাছ থেকে রক্ত কেনেন না। এগুলো কি আপনারা কেনা রক্ত না ডোনারদের? আমাদের কিছু স্বেচ্ছায় আছে আর কিছু কেনা আছে। যে ডোনার গুলা আগে কালেকশনে হয়েছিল ওদের ওই ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার গুলা আবার পুনরায় আপনাদের একটু সিলেক্টেড ডোনার আছে, কিছু সিলেক্টেড ডোনার থাকে। কিন্তু একাধিক মাদকাসক্ত আমাদের এই ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির কথা জানিয়েছেন। অতি ফার্স্ট দিয়েছিল আপনার হলো শিশু মেলা, ওইটা বন্ধ হয়ে গেছে। তো এরপরে চিনছিল আপনার হলো মহাখালী। এই মহাখালী প্রায় 3-4 বছর দিলাম। ব্যাংক চিনি, নাম স্যার সঠিক জানি না। হ্যাঁ, দ্বিধা কাপড়। হ্যাঁ, 3 তলায়। হ্যাঁ, বড়। হ্যাঁ, আর ওইটা সামনে। আমি স্যার বহুত দিন ধরে দিতাম ওই মহাখালী। ব্লাড ব্যাংকের কর্মচারী জানালেন এক বিস্ময়কর তথ্য। তারা সরকারি হাসপাতাল থেকে নাকি রক্ত কেনেন, এই জন্য তাদের সঙ্গে সরকারি হাসপাতালগুলোর মধ্যস্থতাকারী দালাল চক্র আছে। হাসপাতালের ব্লাড কিভাবে ব্লাড ব্যাংকে মানে ওনারা যে পায়, হ্যাঁ 3 ব্যাগ দিয়ে দিলাম, আসলে লাগে না। হ্যাঁ লাগে না। হ্যাঁ, ওই ব্লাডটাই ওই হাসপাতালের লোকে ব্লাড এখন এমনি এমনি তো আর দিবে না। কিনছি আসলে এটা তো বলার গেলে তো আমার ব্যবসা হবে না, দিবে আমাকে আর দিবে না তো তারা। তবে অভিযোগ আছে সরকারি হাসপাতাল থেকে রক্ত কিনে তাতে স্যালাইন ভরে 1 ব্যাগ রক্তকে 2-3 ব্যাগ করা হয়। তবে তাদের দাবি তারা এসব করেন না, যারা ভ্রাম্যমাণ অবৈধ ব্লাড ব্যাংক চালায় তারাই করেন। এরা এই ব্যাগটার মধ্যেও নিয়ে আবার কি করে, এটাকে 2 ব্যাগ করে আবার সেটার মধ্যে নর্মাল স্যালাইন মিশানোর পর আবার কালারটা ঝাপসা দেখে তারা আবার কালারিং এর দিশ দেয়। ব্লাড ব্যাংকের মালিক জানালেন তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে রক্ত সংগ্রহ করেন। তাহলে সেই রক্ত বাণিজ্যিকভাবে বিক্রি করেন কিভাবে? তার একটা আমরা ডোনার কার্ড দিব। কার্ড দেওয়ার পরে যখন তার কাছ থেকে আমরা ব্লাডটা নিব এবং তাকে সেখানে আপ্যায়ন করব। একই কথা জানালেন দি ঢাকা ক্লিনিক অ্যান্ড ব্লাড ব্যাংকের কর্মচারী। ম্যাক্সিমাম ব্লাড ব্যাংকই বিল করে, যারা ডোনার কালেকশন করে না ম্যাক্সিমাম ব্লাড ব্যাংকই বিল করে হাসপাতাল থেকে, কারণ ওটা তো মনে করেন 2 নম্বর না। রোগী কল্যাণ ব্লাড ব্যাংকও চলছে ঘরে ব্যবহার করা ফ্রিজ দিয়ে, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি, ডাক্তার ও নার্স। এটা আপনার ব্যাগের উপর নির্ভর করবে, আপনার কি ব্যাগ ইউজ করেন। 1 ব্যাগ রক্ত থেকে বানানো হয় একাধিক ব্যাগ রক্ত, আর তার পদ্ধতিও অনেক সহজ, যেন ব্লাড ব্যাংক নয়, কুটির শিল্প। ঢাকা সহ সারা দেশে এখন স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাংকের সংখ্যা 72টি। এর মধ্যে ঢাকায় 57টি এবং ঢাকার বাইরে 15টি। বকশীবাজারে ঢাকা ব্লাড সেন্টারের কোনো লাইসেন্স নেই, তাই তারা এই ভবনটির দোতলায় ব্লাড ব্যাংক চালালেও তাদের কোনো সাইনবোর্ড নেই। আর নিচতলার প্রবেশ পথে সিঁড়ির গেটে আছে পাহারা। আর তাই 21-এর ক্যামেরা দেখে তারা দেয় ভোদৌড়। আমরা সিঁড়ি বেয়ে ব্লাড ব্যাংকে প্রবেশ করে পাই একজনকে। একটু আগেই তিনি রক্ত দিয়েছেন, বেশি টাকার জন্য একসঙ্গে 1.5 ব্যাগ। এই ব্যক্তিকে দেখলেই বোঝা যায় তার শারীরিক অবস্থা। কত বছর ধরে ব্লাড? 8 বছর। রিক্সা চালক মাদকাসক্ত এই ব্যক্তি প্রতি মাসেই রক্ত দেন টাকার জন্য, আর তার মতো আরো অনেকে এই ব্যাংকে নিয়মিত রক্ত বিক্রি করেন। ব্লাড দিয়েছি অনেক টাকার অভাব, এই কারণে আসছিলাম। এদেরকে মনে করেন 8 বছর ধরে আমি ওনাকে চিনি, ওনার নাম হয়েছে জাকির। আর পরিচিত মনে করেন আমার জানা সত্ত্বে মনে করেন এই দেখি তো অনেক। আমরা ব্লাড ব্যাংকের কথিত ল্যাবরেটরি ঘুরে দেখি, সেখানে দেখতে পাই বহু আগে সংগ্রহ করা রক্ত ফ্রিজে রাখা আছে, আর ডিপ ফ্রিজে রাখা আছে প্লাজমা বা রক্তের সাদা অংশ। এই যে আপনারা আমার হাতে রক্তের ব্যাগটি দেখছেন, এর উপরে সাদা এবং নিচে লাল, উপরের অংশকে বলা হয় প্লাজমা। এটি একটি বিশেষ পদ্ধতিতে আলাদা করার কথা থাকলেও তারা ফ্রিজে রেখে থিতিয়ে আলাদা করে এবং উপরের অংশ ঢেলে নেয়, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং এতে যারা এই রক্ত গ্রহণ করবেন তাদের চরম ক্ষতির আশঙ্কা রয়েছে। জানা গেল এখানেও একই ব্যক্তি সব ধরনের কাজ করেন, রক্ত সংগ্রহ থেকে শুরু করে সবকিছু। আর কৌশলে 1 ব্যাগের কথা বলে 1.5 থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে নেওয়া হয়। 1.5 ব্যাগ নিয়েছে আজকে। আমার 1.5 ব্যাগ নিয়েছে, 1.5 ব্যাগে মনে করেন 500 টাকা দেয়। দীর্ঘদিন এই ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ থাকায় এখানকার অনেক কাজ কারবার আলী আহমেদের নখদর্পণে। এখান থেকে যে লাইটটা জ্বালানোর পরে ওই এখানে কিসের ভিতরে যেন ফুটাল হয়, ওই একটুকুই মনে করেন শেষ। জি না, আজকে কোনো ডাক্তার আসলো না, আজকে ওনারা 2 জন আসছিল। সে জানায় কিভাবে 1 ব্যাগ রক্ত থেকে একাধিক ব্যাগ রক্ত বানানো হয়। 1 ব্যাগ রক্ত যতটুকু পরিমাণ এর জন্য অনেক বেশি নেয়, বেশি নেওয়ার পরে মনে করেন এটারে 2টা করে। কিরকম করে?
ওই যে এইভাবে সুইটার দিয়ে তারপর তো মনে করেন আরেক ব্যাগে টানে টানে জি। এক ব্যাগের রক্ত একাধিক ব্যাগে ভাগ করে তারপরে স্যালাইন মেশানো হয়। আর এই যে এখান থেকে আরো এই যে পাইপটার থেকে মনে করেন এই ব্যাগের থেকে আরো চিপ দিয়ে একটু ফালা দেয় পানিটা এই। সেখানে উপস্থিত আরো একজন মাদকাসক্ত রক্ত দিতে আসার কথা জানান, তবে তারা পালিয়ে যাওয়ায় সে হতাশ। দিছি এই যে আপনার মনে করেন 1 মাস হইব আগে আমার 500 টাকা পেমেন্ট দেয়, আমার নেগেটিভ বি নেগেটিভ 500 টাকা পেমেন্ট দেয়, আমি এই জায়গায় বেলা দিতে আহি। এমনি তো তুড়িদারি করতে খারাপ কাজ করতে হয়, নিশা করি এই লাগা বেলা দিয়া 500 টাকা পাইলে দেওয়া নিশা করি। আমরা সেখানে থাকতেই একজন হাজির হন রক্ত কেনার জন্য। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নাকি এখানে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল থেকে। ঢাকা মেডিকেল থেকে আপনার রোগী আছে? জি। এখান থেকে প্রতিদিনই যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রক্ত যায় তার প্রমাণ পাওয়া যায় তাদের খাতাপত্র দেখে। আর এই অবৈধ ব্লাড ব্যাংকের লোকজন থাকেন সদা সতর্ক, তাই তাদের পালাবার জন্য আছে একাধিক বিকল্প পথ। আমরা যে কয়টি ব্লাড ব্যাংকে গিয়েছি সব ব্যাংকই একটি করে গোপন পথ পেয়েছে। এখানে একটি গোপন পথ রয়েছে এবং এই গোপন পথ দিয়ে প্রতারকরা পালিয়েছে। দর্শক, মাদক সেবীদের রক্তই ব্লাড ব্যাংকগুলোর মূল ভরসা। কিন্তু ভয়ঙ্কর খবর হলো HIV ভাইরাস বহনকারীর রক্ত নিতেও দ্বিধা করে না কথিত ব্লাড ব্যাংকগুলো। একদিকে দেশের ব্লাড ব্যাংকগুলোর যখন এই অবস্থা, তখন অন্যদিকে নতুন নতুন ব্লাড ব্যাংকে লাইসেন্স দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরেও নতুন 3টি ব্লাড ব্যাংক লাইসেন্স পেয়েছে, আর নতুনরাও মাদক সেবীদের রক্তের জমজমাট ব্যবসা করছে। যেমন 105 বড়বাগ মিরপুরের এই সন্ধান ব্লাড ব্যাংক লাইসেন্স পেয়েছে গত 15ই মার্চ। আমরা ব্লাড ব্যাংকটির ভেতরে ঢোকার সময় কেটে পড়লেন কয়েকজন। আমরা ভেবেছিলাম তারা কোনো কাজে এসেছেন, চলে যাচ্ছেন। পরে জানতে পারি এরাই ব্লাড ব্যাংক চালান। আমাদের দেখে পালিয়ে গেছেন। ভেতরে ঢুকে আমরা পেয়ে যাই 3 জন রক্তদাতাকে। তারাই আমাদের জানান তাদের পালানোর কথা। 3 জন লোক আপনার সামনে নেমে গেছে, আপনি দেখেই চ্যানেল দেখে এই নেমে গেছে কাটরে। আমরা প্রথমেই কথা বলি তাদের সঙ্গে। তারা 3 জনই রক্ত দিতে এসেছেন, তবে দিতে পেরেছেন মাত্র 1 জন। বাকি 2 জনের রক্ত নেওয়ার প্রস্তুতি চলছিল। আমরা এসে পড়ায় তা আর সম্ভব হয়নি। নিত আপনারা আসার পরে আর নিল না। তারা স্বীকার করেন নেশার টাকা জোগাড় করতেই তারা রক্ত দেন এবং মাসে 2-3 বারও রক্ত দেন তারা। সর্বশেষ দিছিলাম আপনার সুব্রাইতের আগের দিন, মনে করেন 600 টাকা পাইতাম, খায়ালে শেষ করে নিশা পানি করে পাইতাম। হেরুন এখন 100 টাকা পাতা নেয় না, আমি পাইপ পানি মার্ডার। হ্যাঁ, আমির হোসেন জানান এই ব্যাংকে এর আগেও তিনি রক্ত দিয়েছেন। এখানে আমি 2বার দিয়ে গেছি। আমি ওই হিরোনি খাই, হিরোন আর গাজা টাজা খাই। আর মাসুদ এই ব্লাড ব্যাংক ছাড়া আরো কয়েকটি ব্লাড ব্যাংকে নিয়মিত রক্ত দেওয়ার কথা জানান। আমি স্যার ওই যে মহাখালী দিছি, আর ওই পঙ্গুতে আসছিল, পঙ্গুটা বন্ধ হয়ে গেছে নাকি কইতে পারবো না, পঙ্গুতে দিছিলাম। তবে জুয়েল যে তথ্য দিলেন তা ভয়াবহ। তিনি জানান তার রক্তে HIV ভাইরাস ধরা পড়েছে, তবুও তিনি রক্ত দিয়ে যাচ্ছেন। আর তার রক্ত নেগেটিভ গ্রুপের হয়, চাহিদা এবং দাম দুটোই বেশি। সিরিজ দেনি ছিল, নেয়ার পরে টেস্টে ধরা কি HIV জানো কি? স্যার হ্যাঁ, মানে তারা মাদকাসক্ত এবং রোগাক্রান্ত হওয়ার পরও কেন রক্ত দিচ্ছেন? আপনাদের মতো সুস্থ লোক এই জায়গায় কোনোদিন আইবো না, আইলে আমাদের মতো এরকম রোগী আইবো, হিরোনখোর, গাঁজাখোর। তারা জানান শুধু এই ব্লাড ব্যাংক নয়, ঢাকার প্রায় সব ব্লাড ব্যাংকই তাদের সঙ্গে যোগাযোগ রাখে। আর তারাও যখন টাকার প্রয়োজন পড়ে গ্রুপ ধরে গিয়ে রক্ত দিয়ে আসেন। আপনার অতি ফার্স্ট দিয়েছিল আপনার হলো শিশু মেলা, ওইটা বন্ধ হয়ে গেছে। তো পরে চিনছিল আপনার হলো মহাখালী। এই মহাখালী প্রায় 3-4 বছর দিলাম। দিতে পারতাম 15 দিন মাঝখানে। আমরা এরপর ব্লাড ব্যাংকটি ঘুরে দেখলাম। যারা রক্ত দিয়েছেন তারা জানালেন কোন জায়গায় কিভাবে তাদের রক্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে বসে নিয়েছে স্যার। নাম জানি, এর নাম হলো বাবুল। ব্লাড ব্যাংকের ফ্রিজেও কিছু রক্ত পাওয়া গেল, তবে কার রক্ত কোন দিন সংগ্রহ করা হয়েছে তা স্পষ্ট নয়। তড়িঘড়ি করে পালাতে গিয়ে ব্লাড ব্যাংকের কর্মচারীরা সবকিছু গুছিয়ে রেখে যেতে পারেননি। আর আমরা একটা ব্যাগও খুঁজে পাই। জানা গেল এর অবৈধভাবে ভ্রাম্যমান ব্লাড ব্যাংকও পরিচালনা করে। ব্লাড নেয় এই হাসপাতাল দিয়ে আছে। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কেউ ফিরে এলো না। আর তখন আবিষ্কার করলাম পেছনের দিকে পালানোর একটি পথ রয়েছে। যে কোনো মুহূর্তে পালাবার জন্য তারা একটি আলাদা পথ তৈরি করেছে। এবং আমরা যখন এখানে প্রবেশ করি তখন একাংশ এই দরজা দিয়ে পালিয়ে যায়, আর বাকিরা সামনে থেকে রোগী সেজে পালিয়ে যায়। আশপাশের লোকজন ব্লাড ব্যাংকের লোকজনের কোনো খবর দিতে পারলেন না। ওই যে ওটা বেলাটা, ওটা আমরা জানি না। তাহলে যারা তাদের লাইসেন্স দেন সে স্বাস্থ্য অধিদপ্তর কি তাদের কোনো খোঁজ রাখেন? নীতিমালা তো আসলে চিকিৎসকের মতামত লাগবে যে ব্লাড প্রয়োজন কিনা, গ্রুপিং করতে হবে, তারপরে স্ক্রিনিং করতে হবে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে ব্লাডটা ইনফিউশন করতে হবে। শহর জুড়ে ব্লাড ব্যাংকগুলোতে দূষিত রক্তের ছড়াছড়ি, আর তা চলে যায় বড় বড় হাসপাতালে। আর রোগীদের দেহে এই রক্তই পরিসঞ্চালন করা হয়। তার পরিণতি কি হয়? যখন ব্লাড ব্যাংকের HIV ছড়া যাচ্ছে,
এটা কিন্তু একটু নীরবে চলে যাচ্ছে, কারণ আপনি ওষুধ মনে করে একটা জিনিস নিয়ে আপনার শরীরে অসুখটাকে নিচ্ছেন। এইচসিভি সিমিলারলি যেটা ব্লাড বর্ন ডিজিজ, প্যাথোজেন যারা নিচ্ছে এরা এক নিডলকে সবাই শেয়ার করে। ও ওর ফ্রেন্ডদের মাঝখানে শুধু ছড়াচ্ছে তা না, ও আবার যখন রক্ত দিচ্ছে তখন জেনারেল পিপলের মাঝখানে ছড়াচ্ছে। তবে আমাদের উদ্যোগ আর সচেতনতার অভাবকেই পুঁজি করছে এই অবৈধ রক্ত ব্যবসায়ীরা, কারণ বছরে বাংলাদেশে মাত্র 6 লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। আমরা উদ্যোগী হলেই স্বেচ্ছায় রক্ত দিয়ে এদের জঘন্য ব্যবসা বন্ধ করতে পারি, যা পেরেছে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের মতো দেশ। সুপ্রিয় দর্শক, একটি জনপ্রিয় স্লোগান হলো ডোনেট ব্লাড, ডোনেট লাইফ। কিন্তু আমাদের কথিত ব্লাড ব্যাংকগুলো যেন জীবন ধ্বংসে নেমেছে। তারা নিরাময় নয়, রক্তের মাধ্যমে জটিল এবং কঠিন রোগ ছড়িয়ে দিচ্ছেন। মানুষের জীবন নিয়ে কতিপয় রক্ত ব্যবসায়ী ছিনিমিনি খেলছেন। তাদের কাছে রক্তের মুনাফাই বড়, মানুষের জীবন নয়। দর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের এক শ্রেণীর কর্মকর্তা এই রক্ত ব্যবসায়ীদের সহচর, যা অবৈধ ব্লাড ব্যাংকের মালিক স্যালাইন সবুজ নিজেই স্বীকার করেছে। তাদের শাস্তি দিয়েও কাজ হয় না, কারণ তারা টাকা খরচ করে কারাগার থেকে বেরিয়ে আসেন। আর লাইসেন্স বাতিল হলে স্বাস্থ্য অধিদপ্তর নতুন লাইসেন্স দিয়ে দেয়। তাহলে এদের থামাবে কে? আমরা জানি না, তবে আমাদের সচেতনতা আমাদের রক্ষা করতে পারে। রক্তদান একটি মহৎ এবং মানবিক কাজ। এই কাজে আমরা যদি সবাই উদ্বুদ্ধ হই, তাহলে হয়তো অবৈধ রক্ত ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবেন না। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে